আজকে যে ছোট গল্পটি পাঠ করব তার নাম দ্বিঘাত সমীকরণ। গল্পটি লিখেছেন জয়দেব গুপ্ত। তানিয়া আর শুভ্র দুজনেই দিগন্তপুর উচ্চ বিদ্যালয় ক্লাস 11-এ পড়ে। দুজনে দুজনের ভীষণ ভালো বন্ধু। স্কুলে টিফিনের সময়, এই শুভ্র, খুব খিদে পেয়েছে, চল। কোথায়? দাদুর দোকানে। কি খাবি? দাদুর দোকানের বিখ্যাত ঘুগনি আর তার সঙ্গে পরোটা বা পাউরুটি। আমার কিন্তু আজ পকেট হালকা। চিন্তা নেই, চল, আমি খাওয়াবো, চল। দাদু, 2 প্লেট ঘুগনি আর পাউরুটি। বসো, দিচ্ছি। দোকানের দাদুর মাথার চুলগুলো সব সাদা, অবশ্য শরীরটা বেশ শক্তপোক্ত। মাথার চুলগুলো কালো হলে হয়তো সবাই কাকু বা জেঠুই বলতো, কিন্তু মাথার সাদা চুল ওই দাদু ডাকের উৎস। দাদু ওদের ঘুগনি পাউরুটি দিলেন। ওরা বসে বসে খেতে লাগলো। যাই বলিস তানিয়া, এই ঘুগনির স্বাদই আলাদা। অন্য কোথাও এই ঘুগনি পাই না। সেটা ঠিকই বলেছিস। খেতে খেতে হঠাৎ তানিয়া বলল, হ্যাঁ রে শুভ্র, ওই সেই ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটির অঙ্কটা পেরেছিস? কোনটা? ওই যেটায় 2 থিটা আর 3 থিটা মেশানো? হ্যাঁ। না রে, ওটা পারিনি। স্যার তো শক্ত অঙ্কগুলো করায় না, কয়েকটা সোজা অঙ্ক দেখিয়ে বলে দেয়, বাকিটা নিজেরা চেষ্টা করবে। স্যারের কথা ছাড়, ওই কোন একটা দলে রাজনীতি করে, সারাক্ষণ ওই নিয়েই পড়ে আছে। কোনো রকমে ক্লাস শেষ করেই ওই সবে মন দেয়। অর্ধেক দিন তো আসেই না। আর এলো ওই 15 মিনিটে ফর্মুলাগুলো লিখে দিল, তারপর 2টো সহজ অঙ্ক দেখিয়ে দিল, ব্যাস, কাজ শেষ। হঠাৎ পাশ থেকে দাদু বললেন, তোমাদের কি অঙ্ক আটকেছে দেখি তো। দাদু, তুমি পারো? দাও না আমাকে। ওরা অঙ্কটা দেখালো। দাদু অঙ্কটা পড়ে পর মুহূর্তেই বললেন, খাতা দাও। তানিয়া খাতা আর পেন এগিয়ে দিল। দাদু মিনিট 5-এর মধ্যে অঙ্কটা করে দিলেন। বললেন, এই নাও তোমাদের কঠিন অঙ্ক। ওরা দুজনে অবাক হয়ে দাদুর দিকে দেখল। শুভ্র বলল, তুমি তো খুব ভালো অঙ্ক জানো। দাদু ততক্ষণে অন্য খরিদ্দারকে আলুর দম পরোটা সার্ভ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। তানিয়া দাদুকে পয়সা মিটিয়ে দিল। তারপর জিজ্ঞেস করল, দাদু, আমাদের তো অনেক অঙ্ক আটকায়, তোমার কাছে আসবো? কি নাম তোমাদের? আমি তানিয়া আর ও শুভ্র। কোন ক্লাস? 11। এই স্কুলেই তো? হ্যাঁ। দেখো, আমি তো দোকান সামলাতে ব্যস্ত থাকি, তার ফাঁকে 2-একটা অঙ্ক দেখিয়ে দিতে পারি, কিন্তু অনেক অঙ্ক আটকালে। তুমি কখন ফাঁকা থাকো দাদু? তখন আসবো। সকালবেলাতেই দোকান খুলি, মর্নিং ওয়াকাররা এখানে চা খায়, তারপর ওই যে দেখো এভারেস্ট হাউস বলে উঁচু বাড়িটা, ওটার মধ্যে অনেকগুলো অফিস আছে। ওই অফিস বাবুরা অনেকেই আমার দোকানে লাঞ্চ টিফিন করে। তাছাড়া তোমাদের স্কুলেরও অনেকেই আসেন, ছাত্ররা, ম্যামরা, স্যারেরা। এই চলে দুপুর 2-3টে অবধি। সন্ধেবেলায় ওই চায়ের সময় একটু খুলি, তাড়াতাড়ি বন্ধ করে দিই। আর বেশি পারি না, এই 65 বছরের শরীর তো, তাই। তাহলে তোমাদের কি অনেক অঙ্ক আটকে গেছে? দাদু, আমাদের ম্যাথসের টিচারের পড়ানোয় বিশেষ মন নেই, উনি রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত। অঙ্ক শেখানোটা কোনো রকমে সারেন। আমাদের স্কুলের বদনাম আছে, আমরা মানে স্টুডেন্টরা অঙ্কে খুব কাঁচা। একটা উপায় বলতে পারি। হ্যাঁ, কি উপায়? শনি রবিবারে যেহেতু অনেক অফিসই বন্ধ থাকে, তোমাদের স্কুল ছুটি থাকে, তাই ওই 2 দিন অনেকটা ফাঁকা থাকে। আমিও একবেলাই দোকান খুলি, তাও ওই দুপুর 1টা পর্যন্ত। তোমরা যদি শনি রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে আসতে পারো, তাহলে দেখিয়ে দেব। কোথায়? এই দোকানে? না, দোকান তো বন্ধ থাকবে। ওই যে দেখছো পিছনের 1তলা বাড়িটা, ওটাই আমি থাকি। কী রে শুভ্র, আসবে? তাহলে আমিও আসব। হ্যাঁ, আসবো তো বটেই। দাদু, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, করো। তুমি এত ভালো অঙ্ক জানো, অথচ চা জল খাবারের দোকান চালাও, হিসেবটা মিলছে না। ওই তো, ওই জন্যই আমি অঙ্ক মেলাতে পারি, কিন্তু জীবনের হিসেব মেলাতে পারিনি। বুঝলাম না। পরে বুঝবে। ওরা দুজনে পরস্পরের মুখের দিকে তাকালো। দাদুর উত্তরটা একটু অদ্ভুত লাগলো। শুধু বলল, এই শনিবার আসবো দাদু, এসো। শনিবার দিন যখন দুজনে দাদুর বাড়িতে হাজির হলো, এক বয়স্কা মহিলা দরজা খুলে দিলেন। বললেন, ভেতরে এসো।
আমরা জানি দাদুর কাছে অঙ্ক শিখতে এসেছো। তোমাদের দাদু আমায় বলেছেন। চেয়ারে বসো, দাদু বাথরুমে, এক্ষুনি আসবে। ওরা বসার 1 মিনিটের মধ্যেই দাদু ঘরে এলেন। ও, এসে গেছো? বেশ, এবারে বলো তোমাদের অঙ্ক নিয়ে সমস্যাটা কি? পুরোটাই সমস্যা দাদু। একটা চ্যাপ্টার বোঝার আগেই স্যার পরের চ্যাপ্টারে পৌঁছে যান। তারপরে যতটা শর্টকাটে শেখানো যায় কিছুই মাথায় ঢোকে না। এটা কি তোমাদের স্কুলের প্রত্যেকেরই সমস্যা? হ্যাঁ। বেশ, আমি যতটা পারছি তোমাদের বোঝাবার চেষ্টা করছি। কোন কোন চ্যাপ্টার তোমাদের স্কুলে আরম্ভ হয়েছে? সবই। একদিকে ট্রিগনোমেট্রি, কোঅর্ডিনেটর জিওমেট্রি, অ্যালজেব্রা, শুনেছি এবার ক্যালকুলাস শুরু হবে। কোনোটাই বোঝোনি? না দাদু। বেশ, একসঙ্গে তো সবগুলো হবে না, একটা একটা করে শুরু করি। হ্যাঁ, তোমাদের সিলেবাস জানো? এই বইতেই সিলেবাস লেখা আছে, নিন। তাহলে প্রথমে অ্যালজেব্রা কোয়াড্রেটিক ইকুয়েশন বলি। আচ্ছা। দাদু অ্যালজেব্রা থিওরি অফ কোয়াড্রেটিক ইকুয়েশনের ব্যাখ্যা করতে শুরু করলেন, বোঝালেন, উদাহরণ দিয়ে দেখালেন, কিভাবে ওই ফর্মুলা প্রয়োগ করতে হবে সেটাও শেখালেন। তারপর 5টা অঙ্ক দাগ দিয়ে করতে বললেন ওদের মনে হলো ব্যাপারটা অনেক সহজ হলো। প্রথম 3টে অঙ্ক দুজনেই পারল, কিন্তু চতুর্থ আর পঞ্চমে গিয়ে একটু হোঁচট খেলো। তখন দাদু এই দুটো সলভ করার পদ্ধতিটা বলে দিলেন। দেখা গেল ওরা দুজন তখন ওই অঙ্ক দুটোও করতে পারল। তখন দাদু ওই প্রশ্নমালা থেকে আরও 5টা শক্ত দেখে অঙ্ক করতে দিলেন। এবার দাদু একটু হিন্ট দিয়ে দেবার পর ওরা ওগুলো করে ফেলল। এটা করতে করতে কখন যে 2 ঘন্টা কেটে গেছে ওরা বুঝতেই পারেনি। দাদু বললেন, আজ তাহলে এই পর্যন্তই থাক। এর বেশি বোঝালে তোমাদের মাথা গুলিয়ে যাবে। ওই প্রশ্নমালার বাকি অঙ্কগুলো আশা করি এখন তোমরা পারবে, চেষ্টা করবে। দাদু, কালকে তুমি ফাঁকা থাকবে কি? হ্যাঁ, বলেছিলাম যে শনিবার আর রবিবার 2 দিন বিকেলে ফাঁকা থাকি, ইচ্ছে হলে চলে এসো। একটা কথা বলবো দাদু, যদি সপ্তাহে 2 দিন নিয়ম করে তোমার কাছে অঙ্ক শিখতে আসি, মানে আসবে? না, মানে যেখানে পড়তে যাই টিউশন ফি তো লাগে। তানিয়া, শুভ্র, তোমাদের দুজনকেই বলি, আমার ব্যবসা থেকে যা পাই তাতে আমাদের দুজনেরই চলে যায়। না মানে তবুও। আচ্ছা বেশ, এখন থাক, তোমাদের মিড টার্ম উতরে যাক, গুরুদক্ষিণার কথা পরে হবে। পরের দিন ওরা দুজনেই একটু আগেই চলে এলো। দিদা ওদের বসতে বললেন। দাদু তখনও ওপরের ছাদে গাছে জল দিচ্ছেন। বললেন, এক্ষুনি নেমে আসবে। তানিয়া জিজ্ঞেস করলো, দিদা, তোমাদের ছেলে মেয়েরা কোথায় থাকে? দূরে কোথাও? মেয়ে নেই, ছেলেরা আলাদাই থাকে। আমার ছেলে ইংল্যান্ডে থাকে, আর তোমাদের দাদুর 2 ছেলে থাকে ওদের বাড়িতে, ওই ব্যানার্জি পাড়ায়। বুঝলাম না, তোমার ছেলে আর দাদুর ছেলে আলাদা? আমরা স্বামী স্ত্রী নই, আমরা বন্ধু। তানিয়া অবাক চোখে তাকিয়ে রইল। দিদা আবার বললেন, অবাক লাগছে? আচ্ছা, সেই গল্প তোমাদের বলবো, এখন পড়ে নাও। আজ তো একটু আগেই এসেছো, পড়া শেষ হলে সেই গল্প শোনাবো। তানিয়া আর শুভ্র ভেবেছিল ওনারা স্বামী স্ত্রী, কিন্তু এখন এই অদ্ভুত কথাটা শুনে দুজনে ভীষণই অবাক হলো। ইতিমধ্যে দাদু নেমে এসেছেন, ওদের লেখাপড়া শুরু হলো। দাদুর কথা থেকে ওরা বুঝেছে একদমে 2 ঘন্টার বেশি অঙ্ক করলে মাথা নিতে পারে না। ওরাও সেটা বুঝেছে। সেদিন পড়া শেষ হওয়ার পরে দিদা বললেন, জানতে চাইছিলে আমাদের সন্তানের কথা? আমার ছেলে বউ বাচ্চা নিয়ে ইংল্যান্ডে থাকে। আমার স্বামী মারা গেছেন বেশ কয়েক বছর আগে, তাই আমি একাই থাকতাম। ছেলে বিশেষ খোঁজখবর নেয় না, মাঝে মাঝে ফোন করে কচ্ছিৎ কদাচিৎ। ওরা ভালো আছে সেটুকু জানতে পারি, তাতেই স্বস্তি। বেশ কয়েক বছর একাই ছিলাম। সকালে মর্নিং ওয়াকে যেতাম, নিজের দোকান বাজার নিজেই করতাম, তারপর আপন মনে থাকতাম। দিদা, বোরিং লাগতো না? লাগলেই বা কী করা, ওই মর্নিং ওয়াকের সময় তোমাদের ওই অঙ্ক দাদুর সঙ্গে পরিচয়। ওই সকালবেলায় দুজনে গল্প করতাম, মনের সুখ দুঃখের কথা বলতাম। এমনি করেই এই বয়সে এসে একজন ভালো বন্ধু পেয়ে গেলাম। তারপর একটা সময় তোমাদের দাদুও বিপদে পড়ল, তখন আমি ওনার পাশে থাকলাম। এখন উনি আমার পাশে থাকেন, মানে মনের পাশে, বন্ধুর মতো। কেন, দাদুর কি বিপদ হলো? ব্যাস, আজ এইটুকুই থাক, দাদুর গল্প পরের দিন শুনে নিও।
এই সব গল্প বেশি শুনলে মাথা থেকে অঙ্ক উড়ে যাবে বলে দিদা হেসে ফেললেন। দাদু বললেন, গল্প বিশেষ কিছু নয়, একে বলে সাঁতরে নদী পার হওয়া। পরের শনিবার ওরা লেখাপড়া শেষে দাদু দিদাকে চেপে ধরল। দাদুর গল্পটা আজ বলো। আজ দাদু বললেন, আমি একটা বেসরকারি কলেজে অঙ্কের অধ্যাপক ছিলাম। সংসার করেছি, 2 ছেলেকে বড় করেছি, 2 কাঠা জমি কিনে নিজেদের বাড়ি করেছি ওই পাশের ব্যানার্জি পাড়ায়। অবশ্য আমার রিটায়ারমেন্টের আগেই আমার স্ত্রী গত হলেন, হার্ট অ্যাটাক। ছেলেদের মধ্যে বড় ছেলের বিয়ে হয়েছিল, ছোটজন তখনও বিয়ে করেনি। অবসর গ্রহণের পর ছেলেরা বলল, বাড়িটাই অনেক দিন হাত পড়েনি, কয়েক জায়গায় সারাতে হবে, নতুন করে রং করারও প্রয়োজন। বলেছিলাম, আমি তো যেটুকু করার করে দিয়েছি, এখন তো রিটায়ার্ড জীবন, এবার যা করা তোমরা করো। কয়েকদিন পরে 2 ছেলে এসে জানালো, ব্যাংক লোন নিয়ে ওরা বাড়ির কাজে হাত দেবে, কিন্তু বাড়ি যেহেতু আমার নামে তাই ওরা ব্যাংকে লোন পাচ্ছে না। যদি আমি বাড়িটা ওদের নামে লিখে দিই তাহলে ওরা ব্যাংক লোন পেয়ে যাবে। অনেক ভাবলাম, 2-1 জন বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনাও করলাম। কেউ বলল হ্যাঁ, কেউ বলল না। শেষে নিজেই চিন্তা করলাম, আমার পরে বাড়ি তো অবশেষে ওদেরই হবে, তাই শেষমেশ বাড়িটা ওদের নামেই লিখে দিলাম। আসল ভুলটা ওইটাই করেছিলাম। ধীরে ধীরে সব রূপ পাল্টাতে লাগলো। এক সময় আমার অবস্থা হলো নিজের বাড়িতে আশ্রিতের মতো। 2 ছেলে আর বৌমার ব্যবহার দিন দিন অসভ্যতার পর্যায়ে পৌঁছে গেল। তারপর একদিন বাড়ি থেকে বিতাড়িত হলাম। আমার 2 পুত্রবধূ পিতার প্রতি কর্তব্য পালন করে আমায় গৃহহীন করে দিল। তারপর তোমাদের এই দিদা সত্যিকারের বন্ধুর কাজ করলেন। তিনি আমাকে নিজের বাড়িতে আশ্রয় দিলেন। আমরা পরস্পরের সহায় হলাম, সুখ দুঃখের ভাগিদার হলাম। দিদা খুব ভালো, শুভ্র বলল। দিদা বললেন, তোমাদের দাদুও খুব ভালো। উনি এসে এই চা জল খাবারের দোকান দিলেন, আমাদের অর্থাভাব ঘুচল। না হলে আমার জমানো টাকায় আমার সারা জীবন চলতো না। দাদু যোগ করলেন, যে ঘুগনি আলুর দমের জন্য আমার দোকানের বিক্রি বেড়েছে সেটা তোমাদের এই দিদার হাতের শিল্প। উনি রান্না করে দেন, বাকি আইটেমগুলো আমি দোকানেই বানিয়ে নিই। তানিয়া বলল, এমন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। ঠিক করেছো তোমরা। আপনজনেরা মুখ ঘুরিয়ে থাকলেও বন্ধুত্ব পাশে থাকলে জীবন আবার প্রাণ ফিরে পায়। এমনি করে ওদের অঙ্ক শেখায় এগিয়ে চলল। ওদের মনের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। মিড টার্ম পরীক্ষায় ওদের অঙ্কের নম্বর দেখে সবাই অবাক হলো। দুজনেই 90%-এর উপরে পেয়েছে। হেডমিস্ট্রেস ওদের ডেকে বাহবা দিলেন, বললেন, অঙ্কের স্যারকে প্রণাম জানাবে। তখন তানিয়া বলল, ম্যাম কিছু মনে করবেন না, একটা সত্যি কথা বলি, অঙ্কে এই ভালো নম্বর পাওয়ার জন্য অঙ্কের স্যারের কোনো কৃতিত্ব নেই। ওনার কৃতিত্ব থাকলে তো ক্লাসে সবাই ভালো নম্বর পেত। এর পুরো কৃতিত্ব আমাদের এক দাদুর। গত 4 মাস ধরে তার কাছে শিখেই আমাদের এই নম্বর। হেডমিস্ট্রেস হয়তো অঙ্ক স্যারের ব্যাপারটা জানতেন, তাই আর কোনো কথা বললেন না। বললেন, ঠিক আছে, গো অ্যাহেড। শুভ্র আর তানিয়ার বাড়িতেও সবাই খুশি। কোনো এক অচেনা দাদুর কাছে অঙ্ক শিখে ওদের এই উন্নতি দেখে আরও উৎসাহ দিলেন। তানিয়া আর শুভ্র বাড়িতে জানালো, এতদিন দাদু কোনো গুরুদক্ষিণা নেননি, কিন্তু এবার থেকে ওরা দাদুকে গুরুদক্ষিণা দেবে। বাড়িতেও সেটা সানন্দে মেনে নিল। দাদুর কাছে অঙ্ক শেখা ওদের অব্যাহত রইল। কয়েকজন সহপাঠী ওদের কাছ থেকে ব্যাপারটা জেনে তারা ওই দাদুর কাছে অঙ্ক শেখার আবদার করল। দাদু ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে লাগলো। দাদুকে টিউশন ফি নিতে রাজি করালো। দাদুকেও গ্রুপে ভাগ করে পড়ানোর জন্য বসার ব্যবস্থা করতে হলো। একটা হোয়াইট বোর্ড আর মার্কার পেন এলো। দাদুর অঙ্কের কোচিং জমে উঠল। জীবন আনন্দময় হয়ে উঠল। তানিয়া আর শুভ্র একবার বলল, কিন্তু দাদু, তোমার জীবনের অঙ্কটা তুমি মেলাতে পারোনি। দেখি আমরা চেষ্টা করে সেটা মেলাতে পারি কি না। মানেটা না হয় তোমায় পরে বোঝাবো দাদু। দাদুর নাম সলিল সেন, তার 2 ছেলে, আদিত্য আর অনন্ত সেন। দাদুকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার গল্প তানিয়া আর শুভ্র বাড়িতেও বলেছিল। ওদের বাবা কাকাদের কোথায় কোথায় কী যোগাযোগ ছিল সেটা জানা যায়নি। কিন্তু একদিন সকালে আদিত্য আর অনন্ত সেনের বাড়িতে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসার পৌঁছে গেল, সঙ্গে পুলিশ। শ্রী সলিল সেনের সঙ্গে কথা বলবো। আমার বাবা, বড় ছেলে জানালো, কিন্তু উনি তো নেই।
মারা গেছেন? না, উনি গৃহত্যাগ করেছেন। মানে? উনি নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গেছেন। কোথায় গেছেন? সেটা জানি না। এই বাড়ি তো ওনার নামে। হাউস ট্যাক্স বাড়ানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু বর্ধিত ট্যাক্স তো দুরস্ত। গত 1 বছরের বেশি সময় ধরে কর্পোরেশনে ট্যাক্স জমা পড়েনি। না মানে দেখুন, বাড়ি তো ওনার নামে নয়, বাড়ি আমাদের 2 ভাইয়ের। ও, বাড়ি আপনাদের নামে লিখে দিয়ে গৃহত্যাগ করেছেন উনি? সন্ন্যাস নিয়েছেন নাকি? ওই প্রায় ওই রকমই। বাড়ি আপনাদের নিজেদের নামে অফিসিয়ালি ট্রান্সফার করিয়েছেন? দেখুন, বাড়ি তো বাবা আমাদের নামেই লিখে দিয়ে গেছেন। বুঝলাম, আপনাদের নামে গিফট করে গেছেন, কিন্তু সেটাও তো রেজিস্ট্রি করাতে হয়, আইনি ব্যবস্থা করতে হয়। সেটা করেছেন? টাকা পয়সা দিয়েছেন? না, ট্যাক্সের টাকা আমরা 2-1 দিনের মধ্যেই ভরে দেব। আমি হাউস ট্যাক্সের কথা বলিনি। বাবা যদি আপনাদের নামে সম্পত্তি গিফট করে গিয়ে থাকেন, তাহলেও সেটার নাম ট্রান্সফার করার পদ্ধতি আছে, খরচপাতি আছে, রেজিস্ট্রি ফি লাগে। কিন্তু বাবা তো আমাদের নামে, মানে নিজের ছেলেদের নামেই লিখে দিয়ে গেছেন। এ বাড়ি তো এখন আমাদের। বুঝলেন না? বাবা আপনাদের নামে গিফট করলেও একটা নির্দিষ্ট ফি দিয়ে রেজিস্ট্রি করতে হয়। সেটা করেছেন? না, সেটা তো জানতাম না। সে কি, জানতেন না? তাহলে বাড়ি তো এখনও আপনাদের নয়। কেন নয়? বাবা তো নেই। কোনো উকিলের সঙ্গে পরামর্শ করেছিলেন? না তো। নিজেরাও আইন জানেন না, কোনো লয়ারের সঙ্গে পরামর্শও করেননি। এদিকে ধরে নিয়েছেন বাড়ি আপনাদের। শুনুন, ওই গিফট ডিড নিয়ে বাবাকে সঙ্গে নিয়ে একজন উকিল সহ রেজিস্ট্রি অফিসে যাবেন। বাবাকে কোথায় পাবো? উনি তো থাকেন না। সেটা ওই লয়ারের সঙ্গে কথা বলে নেবেন। কি করতে হবে? দেখি আনুন, দেখি সেই দানপত্র। ছেলেরা সেই দানপত্র এনে দেখালো। এমনি সাদা কাগজে নিজের হাতে লেখা, কোনো স্ট্যাম্প পেপার ব্যবহার করা হয়নি। আর সবথেকে অবাক কাণ্ড, ওই হাতে লেখা দানপত্রে কোনো সাক্ষীর সই নেই। অফিসার অবাক হলেন, বললেন, এইটার জোরে বাড়ি আপনাদের হয়ে গেছে? জানি না আপনারা লেখাপড়া কতটা শিখেছেন, কিন্তু আইনটা যে একেবারে বোঝেন না সেটা পরিষ্কার। বাড়ি আপনাদের নয়, বাড়ি এখনও আপনাদের বাবার সম্পত্তি। কেন? কারণ এই কাগজটার কোনো মূল্য নেই। বাবাকে খুঁজে আনুন, তাকে দিয়ে নতুন করে গিফট ডিড লেখাবেন। তারপর 7 থেকে 8% স্ট্যাম্প ডিউটি আর 1% প্রপার্টি চার্জ দিয়ে নতুন করে দানপত্র বানাতে হবে। কিন্তু বাবাকে তো পাওয়া যাবে না। এবার পুলিশ অফিসার এগিয়ে এলেন, বললেন, আপনারা জানেন না আপনাদের বাবা কোথায়? আমি কিন্তু জানি, সারা এলাকার লোক জানে। মানে? মানে অতি সোজা। আপনাদের বাবা এই কাছেই এভারেস্ট হাউসের উল্টো দিকে চা, ঘুগনি, আলুর দম, পরোটার দোকান চালান, আর তার কাছেই থাকেন। সেটা আপনারাও জানেন। আপনারা এটাও জানেন, আমরাও জানি যে বাবাকে দিয়ে এই বাড়ি লিখিয়ে নিয়ে বাবাকে বাড়ি থেকে বিতাড়িত করেছেন। কিন্তু আপনাদের মতো গর্ধপরা এটা জানে না যে এই লিখে দেওয়াটা মূল্যহীন। এই বাড়ির একটা কানা করেও আপনাদের নয়। আপনাদের বাবা এখন ইচ্ছে করলে এখানে এসে আপনাদেরকে এখান থেকে বিতাড়িত করতে পারেন। যাই হোক, আমি কেসটা নোট করলাম। যথাসময় কর্পোরেশনের নোটিশ আর আপনার বাবার উকিলের চিঠি পাবেন। স্যার, আমরা তো এসব জানতাম না, তাই এই রেজিস্ট্রি ইত্যাদি করা হয়নি। আর করার দরকারও হবে না, অধিকারও পাবেন না। যে সন্তানরা নিজের বাবার সঙ্গে এইরকম ব্যবহার করে, তাদের তো একটা বড় শাস্তি পাওয়া উচিত। দাদুর কাছে এখন ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে চলেছে, তাই বিকেল সন্ধ্যায় আর দোকান খোলেন না। ওই সকাল থেকে দুপুর অবধি দোকান চলে। প্রায় 15-16 জন ছাত্রছাত্রীকে 3টে গ্রুপে ভাগ করে পড়ান। সেদিন শুভ্র আর তানিয়া আসাতেই দাদু বললেন, জানো শুভ্র, তানিয়া, আজ সকালে আমার কাছে কর্পোরেশনের আর পুলিশের লোক এসেছিল। অনেক কাণ্ড হয়েছে, বাড়ি নিয়ে কী সব গণ্ডগোল হয়েছে। শুভ্র আর তানিয়া বলল, দাদু, আমরা সবই জানি। তোমরা কি করে জানলে? আমার বাবার বন্ধু উকিল কাকু, কর্পোরেশনের লোকাল কাউন্সিলর, পুলিশ সবাই জানেন। যা করার ওনারাই করেছেন। আর তারপর কেঁচো খুঁড়তে সাপও বেরিয়েছে। এবার তুমি নিজের বাড়িতে যাও, দিদাকে নিয়ে যাও।
আর ছেলেদের জন্য কী ব্যবস্থা করবে সেটাও ভেবে রেখো। দাদু বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, কী সব ভাবলেন। তারপর বললেন, তোমরা যে ভিতরে ভিতরে এত সব কাণ্ড করিয়েছ, আমি তো কিছুই জানতে পারিনি। তোমাদের একটা কথা বলি, ওই সম্পত্তি, অর্থ আর নিজের রক্তের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ওসব না হয় বাদ থাক। এই তোমাদের মতো কতগুলো প্রস্ফুটিত ফুল আমার বাগানে ফুটে আছে। তোমাদের দিদার মতো একজন বন্ধু আমার পাশে আছে। আর সবচেয়ে ওপরে গণিত নামের একটা অতি প্রিয় বিষয় আমার মস্তিষ্কে আনন্দ ভরে রেখেছে। থাকি না ওই নিয়ে ঝগড়া, দ্বন্দ্ব, যুদ্ধ এসব বাদ দিয়ে এখন যেমন আনন্দে বাঁচছে তেমন করেই বেঁচে থাকি বাকি জীবনটা। গণিতকে অনেকে কাঠখোট্টা বলে, কিন্তু আমার কাছে ওটাই কবিতার স্নিগ্ধতা এনে দেয়। ওই সিন, কজ, ট্যান আর ডিএক্স আমাকে এক প্রশান্তিতে জীবনের ছন্দ এনে দেয়। থাকি না তাই নিয়ে ঝগড়াঝাটি, লোভ, অর্থ এসব আমার ভালো লাগে না। কিন্তু তোমার ছেলেরা তোমার কাছে আসবে নিজেদের স্বার্থে, সে আসুক। আমি আর ওসবের মধ্যে থাকতে চাই না। ওদের সঙ্গে আমার আর কোনো লেনাদেনা নেই, কোনো সম্পর্কও নেই। এখন আমার সম্পর্ক তোমাদের দিদা আর আমার এই নাতি নাতনিগুলোর সঙ্গে। ও অঙ্কের খাতায় না হয় দ্বিঘাত সমীকরণ সলভ করব, কিন্তু জীবনটা সরল সমীকরণেই থাকুক। কি বলো? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।